আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। তোমাদেরকে আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে লেকচার 4 নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সাথে আছি আমি আরিফ ভাইয়া, আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্সে আছি, এইচএসসি 17 ব্যাচ। সো এটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির লাস্ট লেকচার। খুব মনোযোগ দিয়ে করো। আজকে আমরা কোশ্চেন ব্যাংকের সাথে সাথে একটা ছোট্ট জায়গা একটু এক্সট্রা করে শিখবো হালকা করে। আশা রাখি তোমাদের উপকারী হবে। তো চলো আমরা সামনের দিকে মুভ করি। দেখো, আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে ভরকেন্দ্র, কুয়াকালী করা, এই দুটো হচ্ছে আমাদের কিছু মনে করো আউট পড়াশোনা আজকে তোমাদেরকে পড়াবো। সেই সাথে সাথে কিছু কর্মদক্ষতা বা মনে করো ক্ষমতা নিয়ে কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষা আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। So, চলো শুরু করে দেই। একদম শুরুতে প্রথম যে প্রশ্নটা দেখো, ওরে বাবারে বাবা, কতগুলো বোর্ডে আসছে তাই না? কর্মদক্ষতা কাকে বলে? তোমরা গত ক্লাসে দেখেছিলা যে কর্মদক্ষতা ইকুয়াল টু, আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আউটপুট ডিভাইডেড বাই কি বলো, ইনপুট। এবং এটাকে আমরা সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করি, 100%-এ। এবং আমরা জানি যে কর্মদক্ষতা ইকুয়াল টু লেখা যায় কি, পি আউটপুট বাই পি ইনপুট। আবার লেখা যায় এনার্জি আউটপুট ডিভাইড বাই এনার্জি ইনপুট। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, মনে করো কোনো একটা জায়গায় তুমি যতটুকু মনে করো, কোনো একটা ইঞ্জিন দিয়ে সাপোজ ইমাজিন করো, তুমি পি আউটপুট ই আউটপুট দিয়ে ভাইয়া বুঝাচ্ছে যে কতটুকু তুমি লভ্য কার্যকর, কতটুকু তুমি ক্ষমতা পাইছো, বা লভ্য কার্যকর শক্তি কতটুকু পাইছো। আর পি ইনপুট ই ইনপুট দিয়ে বুঝাইছি যে প্রদত্ত ক্ষমতাটা কত ছিল বা প্রদত্ত শক্তিটা কত ছিল। অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার যে অনুপাত, সেটাকে বলা হয় কর্মদক্ষতা। আবার লভ্য কার্যকর শক্তি আরেকটা কি বলতো, প্রদত্ত শক্তির যে অনুপাত, সেটাকে বলা হয় কর্মদক্ষতা। এবং তোমরা জানো খুব সিম্পলি আমাদের এখান থেকে এখানে নিয়ে আসা যায় এইভাবে। দেখো, আমরা জানি পাওয়ার অ্যাকচুয়ালি কি বলতো, ডাব্লিউ বাই টি। কাজ করার হারকেই কি বলে, ক্ষমতা বলে, তাই না? অথবা ই বাই টি, শক্তি রূপান্তরের হারকেই ক্ষমতা বলে। তো এখানে এই কাজটাই করছি, পি আউটপুটের জায়গায় আমরা বসাই দিছি, মনে করো ই আউটপুট ডিভাইডেড বাই টি, আর নিচে বসছে ই ইনপুট ডিভাইডেড বাই টি। কাটাকাটি চলে গেছে, পরে আছে হচ্ছে ই আউটপুট ডিভাইডেড বাই ই ইনপুট। সো কর্মদক্ষতার সংজ্ঞা আসলে সুন্দর করে লিখে দেবা, যেটা একটা অনুপাত, যেখানে উপরে থাকে কি আমাদের লভ্য কার্যকর ক্ষমতা বা শক্তি, এবং নিচে থাকে কি প্রদত্ত ক্ষমতা বা শক্তি। আচ্ছা, এবং এর কিন্তু কোনো একক নাই, এ কথা মাথায় রাখতে হবে। কর্মদক্ষতার কোনো একক নেই, কারণ এটা একটা অনুপাত। অনুপাতের সাধারণত কোনো একক থাকে না। আচ্ছা, এরপরে প্রশ্ন, ক্ষমতা কি? দিনাজপুর বোর্ডে আসছিল 2021 সালে। ক্ষমতা কি, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার ইকুয়াল টু লেখা যায় ডাব্লিউ বাই টি বা ই বাই টি। দ্যাট মিনস কাজ করার বা শক্তি রূপান্তরের হারকে, কাজ করার বা শক্তি রূপান্তরের যে হার, কাজ করার বা শক্তি রূপান্তরের হারকে সিম্পলি বলা হয় ক্ষমতা। ক্ষমতা বলে কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার। এর একক হচ্ছে কি, এর একক হচ্ছে জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা বলতে পারি ওয়াট। জুল পার সেকেন্ড কিংবা ওয়াট। ঠিক আছে, তো সামনের দিকে চাই। কোন জগতের কর্মদক্ষতা 100% বেশি হতে পারে, বাস্তবে কখনো 100%ই হয় না। 100% বেশি তো পরের কথা। ঠিক আছে, তাহলে এটার মানেটা কি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। কর্মদক্ষতা সমান আমরা জানি আউটপুট ডিভাইডেড বাই কি বলতো, ইনপুট। যদি শক্তি দিয়ে বিবেচনা করি, ঘটনাটা এরকম হয়, প্রদত্ত শক্তি তুমি যতটুকু দিছো, আর কিছুটা শক্তি ওয়েস্টেজ হয়েছে, মানে কি অপচয়কৃত শক্তি। প্রদত্ত শক্তি থেকে যদি আমরা অপচয়কৃত শক্তি বাদ দেই, তাহলে আমরা পাবো কি, কার্যকর শক্তি কতটুকু, ইফেক্টিভ এনার্জি কতটুকু। আর নিচে ছিল প্রদত্ত শক্তি, এটা ছিল ইনপুট। এটাই তো অ্যাকচুয়ালি কি, কর্মদক্ষতা, তাই না? এটাকে আমরা 100% দিয়ে কি করি, পরে গুণ করি। এখন তোমরা আমাকে বলো, যদি 100% হতে হয়, ইফ এটা বা কর্মদক্ষতা 100%, যদি 100% হতে হয়, তাহলে কি হতে হবে, ইটার সমান উপরের অংশটা নিচের অংশটা সমান হতে হবে। দ্যাট মিনস কি, প্রদত্ত শক্তি মাইনাস 0 ডিভাইডেড বাই কি হতে হবে, প্রদত্ত শক্তি। এটা কি হয় তোমরা আমাকে বলো তো? বাস্তবে এটা পসিবলই না, বাস্তবে নট পসিবল, অপচয় হবেই।
অপচয় হবেই, অপচয় সবসময়ই হয়। তো বাস্তবে কখনোই অপচয়কৃত শক্তি কি হতে পারে না, জিরো হতে পারে না। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো, যদি আমরা বলি যে ইটা গ্রেটার দেন 100%, তখন কি হতে হবে জানো? তখন যেটা হতে হবে সেটা হচ্ছে প্রদত্ত শক্তি তো থাকবেই, এর সাথে যেটা হতে হবে তোমাকে অপচয়কৃত শক্তি নিয়ে কাজ করতে হবে। মানে কি, অপচয়কৃত শক্তিটা আছে না, এই অংশটা, এই অংশটার মানটাকে মাইনাস হতে হবে, মাইনাসে মাইনাসে পরে প্লাস হবে, তাই না? এরকমটা হতে হবে। এটা কি কোনোদিন সম্ভব? তুমি আমারে কও। মানে তুমি প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি মাইনাস করবা কিন্তু উল্টা ভ্যালুটা বেড়ে যাবে, এটা কোনো দিনই কি বলতো সম্ভব না, এটা নট পসিবল। সো কখনোই এটা কি হতে পারে না, 100% হতে পারে না, কিংবা 100 হতে পারে না, এর থেকে কি হয়, কম হয়। এটা সবসময় হয় মনে রাখবা লেস দেন 100%। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো তোমরা একটু মাথায় রাখো। তো চলো আমরা সামনের দিকে যাই। একটা পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বুঝছো? আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম যে মেগা, 1 মেগা ওয়াট মানে হচ্ছে 1 × 10⁶ ওয়াট। মেগা মানে 10⁶। আচ্ছা, এটা হচ্ছে পাওয়ারের, আমরা জানি একক হচ্ছে ওয়াট, তাই না? আমরা কতদিন পড়ছি যে পাওয়ার ইকুয়াল টু W/T, এবং পাওয়ারের একক কি হয় বলতো? পাওয়ারের একক হয় হচ্ছে, আমরা পড়ছিলাম ওয়াট। এবং তোমাদের মনে আছে এই ওয়াট সমান আসছিল জুল পার সেকেন্ড থেকে, তাই না? অর্থাৎ 1 সেকেন্ডে যতটুকু আমরা কাজ করতে পারতাম, কিংবা 1 সেকেন্ডে যতটুকু তুমি শক্তির রূপান্তর করতে পারতা, সেটাই ছিল কি বলতো, সেটাই ছিল আমাদের এক কথায় বলতে গেলে পাওয়ার। তাহলে এখানে পড়ে দেখো কি বলছে, একটা পাওয়ার স্টেশনের পাওয়ার হচ্ছে 200 মেগাওয়াট। এর মানে কি, মানে 200 মেগাওয়াট, এটাকে কনভার্ট করো, 200 × 10⁶ জুল পার সেকেন্ড। অর্থাৎ এর মানে হচ্ছে কোন একটা পাওয়ার স্টেশন 1 সেকেন্ডে 200 × 10⁶ এত জুল, এত জুল শক্তি প্রস্তুত করতে পারে। এত জুল কি তৈরি করতে পারে বলতো? এত জুল বৈদ্যুতিক শক্তি, এত জুল বৈদ্যুতিক বা বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারে, শক্তি রূপান্তর করতে পারে এতটুকু। 1 সেকেন্ডে যতটুকু শক্তি তৈরি করতে পারে বা যতটুকু কাজ তৈরি করতে পারে। খুবই সহজ, সুন্দর করে গুছিয়ে লিখে দিবা। চলো আমরা সামনে যাই। আচ্ছা, সিকিউ চলে আসছে, লক্ষ্য করো। 10 কিলোওয়াট ক্ষমতা একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। ইঞ্জিনের কর্মদক্ষতা কত? কোয়াইট ইজি প্রশ্ন, ঠান্ডা মাথায় করে ফেলি। চলো দেখি পরেরটার জন্য আমাদের জায়গা আছে নাকি। আছে, ঠিক আছে। সো ফার্স্টে বলছে ইঞ্জিনটার কর্মদক্ষতা কত, কিভাবে বের করবো আমরা? প্রথমত দেখো তো প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, পি ইনপুট ইজ গিভেন 10 কিলোওয়াট, দ্যাট মিনস 10 × 1000, 10 × 1000 এত ওয়াট। কত হবে বলতো? একের পরে 4টা শূন্য হবে, 10,000 ওয়াট, তাই না? ঠিক আছে, এবার আমাদের যা যা দিয়েছে তা থেকে আমরা বের করব পি আউটপুট। সবসময় মনে রাখবা ফর্মুলা দিয়ে আমরা বের করি কোনটা কার্যকরটা, কতটুকু ইফেক্টিভ পাওয়ার পাচ্ছি। এবং দেখো তো তোমরা সবাই জানো যে আমাদের এই যে ক্ষমতা বের করার সময় যখন ইঞ্জিন কি করতেছে, একটা নির্দিষ্ট উচ্চতায় পানি উঠায়। সাপোজ মনে করো এইখানে পানির লেয়ার আছে, ইঞ্জিন কি করলো, এইখান থেকে পানিটাকে নিয়ে এইখানে তুললো, পানির লেয়ার গুলো থেকে পানি নিয়ে নিয়ে, এগুলো মনে করো পানির কণা, সাপোজ মনে করো এখানে অনেক পানির কণা আছে, ইঞ্জিন কি করতেছে, অন্য একটা জায়গায় উঠাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজটা কোন শক্তি থেকে আসবে বলতো? বিভব শক্তি থেকে আসবে না? কারণ একটা প্রসঙ্গ কাঠামোটা এইখানে ছিল, প্রসঙ্গ কাঠামো থেকে আমরা অন্য অবস্থানে নিয়ে আসছি, অবশ্যই এটা কোন শক্তি থেকে আসবে? বিভব শক্তি থেকে। বলতো পি আউটপুট সমান আমরা জানি W/T, তো বিভব শক্তি হবে কাজটা mgh/t। এম কত দেখো তো 2000, জি কত 9.8, এইচ কত দেখো তো 90, আর টাইম কতটুকু 3 × 60, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করবা। প্রত্যেকটা ভ্যালু বসাইছি, চলো আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। ক্যালকুলেট করার পরে আসলো 9800 ওয়াট। তাহলে কর্মদক্ষতা কত? পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%।
ভ্যালুগুলো ইনপুট দিয়ে দাও, দেখবা এটা চলে আসবে 98%। এত কখনো হয় না, ঠিক আছে? যাই হোক, এবার চলো চলে যাই ঘ নাম্বার প্রশ্নে। লক্ষ্য করো, বলছে ইঞ্জিনের সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। মানে এই যে প্রদত্ত ক্ষমতা, ক্ষমতার কিরূপ পরিবর্তন, এ ধরনের প্রশ্ন দেখলেই বুঝবা প্রদত্ত ক্ষমতার কি ধরনের চেঞ্জ করতে হবে। প্রদত্ত ক্ষমতার কি হবে, মানে কি ধরনের চেঞ্জ হবে, এটা জানতে চাইছে। তো ভাইয়া কিভাবে আমরা এটা সলভ আউট করবো? ইটস কোয়াইট ইজি, এত কঠিন কিছু না, ঠান্ডা মাথায় চলো করে ফেলি। তাহলে দেখো ঘ নাম্বারটাতে নতুন উচ্চতাটা এইচ বলে দেওয়া ছিল 120 মিটার। দেখো আমার মনে আছে, তোমরাও খেয়াল করো, এই যে 120 মিটার ধরে নতুন আমরা পি আউটপুটটা বের করি। পি আউটপুট প্রাইম দেই ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এম তো আগেরটাই 2000 ছিল, জি ছিল 9.8, আর এইচ তো 120। টাইম কতক্ষণ নিবা? অবশ্যই 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 আগের টাইমটাই। আগের টাইমটা কত ছিল? 3 মিনিট। টাইম হবে 3 মিনিট, মানে 3 × 60। এখান থেকে পি আউটপুট বের হয়ে যাবে আমাদের। হ্যাঁ, নতুনটার নতুনটার ক্ষেত্রে চলো ক্যালকুলেট করি। 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ডিভাইডেড বাই 180, এটা আসে হচ্ছে 1,30,000। না না, 13,000, দাঁড়াও, 13,066.67 এরকম আসছে। যা আসবে তাই, এত ওয়াট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার আমাদের টার্গেট হচ্ছে কর্মদক্ষতা। আমরা গ হতে কত পাইছি? 98%, মানে কত? 0.98। যখন পয়েন্টে নিয়ে আসবা তখন আর পার্সেন্ট দেওয়া লাগে না। তাহলে সো আমরা বলতে পারি ইটা ইকুয়াল টু পি আউটপুট প্রাইম বাই পি ইনপুট প্রাইম। কত হয় দেখো তো, এখান থেকে যদি আমরা পি ইনপুট প্রাইম বের করতে চাই, 13066.67 ডিভাইডেড বাই 0.98, একটু বাড়বে। চলো ক্যালকুলেট করি, খুব সহজ, 1333.34 এত ওয়াট। হ্যাঁ, 13,333, ঠিক আছে। তোমরা আমাকে বলো, আগে কত ছিল? আগে প্রদত্তটা ছিল 10,000 কিলোওয়াট, তাই না? আগে কত ছিল? 10,000 ওয়াট ছিল, সরি 10,000 ওয়াট ছিল, এখন হয়েছে এত। সুতরাং পরিবর্তন আনতে হবে, চেঞ্জ কত হবে? চেঞ্জ হচ্ছে পি ইনপুট প্রাইম মাইনাস আগের পি ইনপুট। কত? 1333, তিনটা না চারটা, 0.34 মাইনাস 1,000, এত ওয়াট। কত হয়? নর্মাল বিয়োগ করো, এমনিতে বুঝতেছো। 3333.34 ওয়াট। এতটুকু কি আনতে হবে ভাইয়া আপু? পরিবর্তন আনতে হবে। তাহলে আমরা আমাদের ওই দ্বিতীয় কেসটাতে 120 মিটার উচ্চতায় কি করতে পারবো? আমরা আমাদের যতটুকু যা দরকার ছিল তাই করতে পারবো। এত মিটার উচ্চতায় আমরা কি করতে পারবো? পানি তুলতে পারবো। সো চলো আমরা সামনের কোশ্চেনে চলে যাই, দেখি এর পরে আমাদের কি আছে। আচ্ছা, উম জায়গাটা বেশি হয়ে গেছে বুঝছো, এই গ্যাপটা আসলে কোনো দরকারই ছিল না, ওখানে আসলে আমাদের তো হয়েই গেছে, তাহলে গ্যাপ দিয়ে আমরা কি করব? তো চলো সামনের স্লাইডটাতে যাই, দেখি এরপরে কি আছে। ওকে, দেখো প্রশ্ন কি বলছে আমাদের। 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভর একটি বস্তুকে তুলতে পারে। অপরপক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1,000 কেজি ভরের বস্তু 5 মিটার তুলতে পারে। সিম্পল প্রশ্ন, জি দেওয়া আছে, কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক, যেটা কর্মদক্ষতা বেশি। মানে সিম্পল কথা, ইটা যার বেশি, এটা করে দেখতে হবে ইটাটা কার বেশি হয়। ঠিক আছে, তো চলো শুরু করি, দেখা যাক যা আছে তাই সেটাই হবে, যেটা অ্যান্সার হবে সেটাই করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্রেনের জন্য করি, প্রথম ক্রেনের জন্য চলো বের করি। সিম্পল 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 ম্যাথ, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই, জাস্ট ঠান্ডা মাথায় আমরা এটা সলভ আউট করে ফেলবো। সো ফার্স্টে করবো চলো আমরা ফার্স্ট ক্রেনের জন্য। প্রথম ক্রেনের জন্য যদি বের করি, কর্মদক্ষতা ডিরেক্টলি বের করে ফেলি, সমস্যা তো নাই। ইটা ওয়ান সমান কি বলতো? পি আউটপুট বাই পি ইনপুট, তোমরা জানো, ইনটু কত? 100%, পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা ইউজ করি। পি আউটপুট মানে হচ্ছে এম জি এইচ বাই টি ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু কত বলতো? 100%। এম কত দেখো, এম দেওয়া আছে 1500 কেজি, জি কত দেওয়া আছে? 9.81,
এইচ কত দেওয়া আছে, যা আছে যেভাবে আছে বসাই দিবা, হ্যাঁ। 9.8, 9.81 বসাইলেই হইলো। mg, এইচ কত, এইচ কত, এইচ হচ্ছে 15 মিটার, ডিভাইডেড বাই টাইম কতটুকু, 4 মিনিট। 4 মিনিট মানে হচ্ছে 4 ছক 24, 4 × 60, 240 হবে, হ্যাঁ। এটাকে এখন ভাগ দিব পি ইনপুট দিয়ে। ইনপুট কত, 5 কিলোওয়াট, মানে হচ্ছে 5000 ওয়াট ইন্টু 100%। সো সুন্দর মতো তোমরা এটা সলভ করে ফেলবা, এমনিতেই হয়ে যাবে, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই। এটা যে সলভ করি আমরা, এটা মান কত আসবে, আসে 18.375%, 18.375%। কোয়াইট ইজি, ঠিক আছে। এবার আমরা বের করব কোনটার জন্য বলতো, সেকেন্ড ক্রেনের জন্য, 2 নাম্বার ক্রেনের জন্য বের করব। সো সেম ভাবে বের করবা, ইটা 2 ইকুয়াল টু এম জি এইচ বাই টি ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। এম কত দেখো তো, এবার হচ্ছে 1000, জি 9.8, এইচ দেওয়া আছে 20 মিটার, এই যে 1020, আগে ছিল 1500, 4 15 সবই দেওয়া আছে, হ্যাঁ, কোনো প্যাচ নাই। আর টাইম কতটুকু, 5 মিনিট, ডিভাইডেড বাই 5 × 60। আর ই কত ছিল, 2 কিলোওয়াট, মানে হচ্ছে 2000, ঠিক আছে, ইন্টু 100%। চলো তো এটা আমরা বসে বসে করি, দেখি এটার জন্য কত হতে পারে। আচ্ছা, ক্যালকুলেট করি চলো। 1000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 ইন্টু 60 বাই 2000 আসে 32.67%। বলো কোন কেন ব্যবহার করা লাভজনক, যেহেতু ইটা 2 গ্রেটার দেন ইটা 1, সুতরাং আমরা বলতে পারবো কি, ফার্স্ট ক্রেন না, সেকেন্ড ক্রেন, সরি, সেকেন্ড ক্রেন। সুতরাং আমরা বলবো কোনটা বলতো, আমরা বলবো হচ্ছে সেকেন্ড ক্রেন ব্যবহার করা লাভজনক। দ্যাটস কোয়াইট ইজি, আই গেস তোমরা সবাই ধরতে পারছো। চলো সামনে যাই, এই স্লাইডটা আমাদের লাগবে না, এটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে আমরা চালাই দেই, যেহেতু আমরা পড়েই ফেলছি। এবার চলো সামনের দিকে যাই। দেখো এরপরে প্রশ্ন, দুইটা দৃশ্যকল্প আছে, খুব ঠান্ডা মাথায় দেখবা, মজার মজার প্রশ্ন। দৃশ্যকল্প এক কি, 49% কর্মদক্ষতার মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ড সময়ে 100 কেজি পানি তোলা হচ্ছে। দৃশ্যকল্প দুই, উল্লেখিত মোটরটির, আচ্ছা দৃশ্যকল্প একটাই দিছে না, ঠিক আছে, যা দিয়েছে আমরা তাই সলভ করে ফেলি চলো। ওকে, প্রশ্নে কি বলছে, আর এটা দৃশ্যকল্প না থাকলে এখন কি করার। দৃশ্যকল্প এক এ উল্লেখিত মোটরটার ক্ষমতা নির্ণয় করতে বলছে। খুব সিম্পল ম্যাথ, জানো এইসব ম্যাথ কোনো আসলে কোনো প্রেশার নাই, এমনি করে ফেলা যায়। সো ইটা ইজ গিভেন আমাদের 49%, দ্যাট মিনস কত, 0.49, ঠিক আছে। পানির ভর এম কত দেখো তো, এম 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 হচ্ছে 100 কেজি। তারপরে যদি আমরা টাইমের দিকে তাকাই, তাহলে টি কত বলো তো, টি হচ্ছে 20 সেকেন্ড। এইচ হচ্ছে কুয়ার গভীরতা কত বলে দিছে, 10 মিটার। কুয়ার ম্যাথ একদম সিম্পল, কুয়া থেকে পানি তুলতেছে, এটাও কি বিভব শক্তি। সো কোয়াইট ইজিলি আমরা কিন্তু বের করতে পারবো। পি আউটপুট যদি বের করতে চাই, ডাব্লিউ বাই টি, বিভব শক্তি যেহেতু এম জি এইচ বাই টি, এম হচ্ছে 100, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে কত 10, ডিভাইড বাই টি কত 20 সেকেন্ড। এবারে জাস্ট ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করবা, 109.8 10/20, এটা আসবে দেখবা 490 ওয়াট। ওকে, এটা সমান আমরা জানি পি আউটপুট বাই পি ইনপুট। ক্ষমতা চাওয়া মানেই, এটা মাথায় রাখবা তোমরা, মাথায় ঢুকাই নিবা, চাইছে হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ক্ষমতা চাওয়ার মানেই হচ্ছে ওরা চাইছে প্রদত্ত ক্ষমতা। তাহলে পি ইনপুটটা কত হবে দেখো তো, পি আউটপুট 490, আর এটা হচ্ছে 0.49, ডাবলের কাছাকাছি হয়ে যাবে। এটা জাস্ট করলে মাত্র আমি দেখলাম আসে 1000 ওয়াট, অর্থাৎ 1 কিলোওয়াট। সো এভাবেই খুব সহজ করে এই কর্মদক্ষতা, পি আউটপুট পি ইনপুটের ম্যাথ গুলো আসবে, তোমরা ঠান্ডা মাথায় সলভ করবা, এমনি তোমরা পারবা। সো চলো আমরা সামনের দিকে চলে যাই, আবার একটা ব্ল্যাঙ্ক স্লাইড দরকার নেই, আমরা করে ফেলছি। সো এর পরের স্লাইডে যাই, খেয়াল করো।
এবার আমাদের টপিকটা, এই টপিকটা আমাদের একটু বাইরের পড়াশোনা, মানে হচ্ছে তোমাদের ডিরেক্ট কারিকুলামে এখান থেকে সাধারণত কিছু নাই। সো আমরা এখন আলোচনা করব ভর কেন্দ্র নিয়ে, একটু পড়া দরকার, তোমাদের জানানো দরকার। তাই আমি ভাবলাম যে এগুলো কিছু অ্যাড করে দিই, কিছু জিনিস তোমাদের অ্যাকচুয়ালি আইডিয়া হবে, তোমরা জানতে পারবা কিছু জিনিস নিয়ে। আচ্ছা, ভর কেন্দ্র কি? কোন একটা বস্তুর সমস্ত ভর আমরা যে বিন্দুতে কেন্দ্রীভূত চিন্তা করি তাকেই বলা হয় ভরকেন্দ্র। এর মানে তোমাকে আমি সিম্পলি বুঝিয়ে, দেখো একটা ফুটবল আমি হাতে নিয়ে মনে করে আপনি ঘুরাচ্ছি, পুরা ফুটবলটার সমস্ত ভর একটা সেন্টার পয়েন্টে আছে বলে আমি মনে করতেছি, ওই পয়েন্টটাকেই বলা হয় ভরকেন্দ্র। বড় হলে দেখবা ভরকেন্দ্র আর ভারকেন্দ্র একই কথা না, ডিফারেন্স আছে। এই দেখো আমি এই অবজেক্টটাকে হাতের উপর নিয়ে এসে এই যেভাবে ফিক্সড রাখতে পারতেছি, কেন পারতেছি জানো? কারণ আমি ভর কেন্দ্রে আমার আঙ্গুলটা রাখতে পারছি। ভর কেন্দ্রে আমার আঙ্গুলটা রাখতে পারাতে, আমি যেহেতু ভর কেন্দ্রে আঙ্গুল রাখতে পারছি, এই জন্য আমি কি রাখতে পারছি, এই অবজেক্টটাকে এরকম ফিক্স রাখতে পারছি, যেটা কিন্তু পড়ে যাচ্ছে না। নাহলে কিন্তু কি হইতো বলতো, পড়ে যাইতো। যাই হোক, সো ভর কেন্দ্র হচ্ছে বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাকে ভর কেন্দ্র বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এটা একটা কাল্পনিক বিন্দু, ঠিক আছে? আর কথা মাথায় রাখবা, ভর কেন্দ্র আর ভার কেন্দ্র সেম না, ঠিক আছে? ভারকেন্দ্র হচ্ছে কোন একটা বস্তুর সমস্ত, হ্যাঁ, তোমার প্রত্যেকটা পয়েন্টে যদি আমি আলাদা আলাদা করে ওজন চিন্তা করি, ঠিক আছে, সেই প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা করে যে ওজন চিন্তা করলে যে লব্ধি ওজনটা যে বিন্দুতে ক্রিয়া করে সেটাকে বলা হয় ভারকেন্দ্র। বাট তোমাদের ক্ষেত্রে জেনারেল কেসগুলোতে ভরকেন্দ্র ভারকেন্দ্র অ্যাকচুয়ালি সেমই হয়, এগুলো বড় হলে আমরা অনেক ডিটেইলসে পড়বো। তো চলো একটু সামনের দিকে যাই। তোমাদের জন্য আমি এখানে যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে কুয়া খালি করা বা কুয়ার ম্যাথ। একটু আগে তোমাদেরকে কুয়ার একটা ম্যাথ করাইলাম এবং খুব সিম্পলি করাই দিলাম, বি আউটপুট সমান এমজিএইচ বাই টি তে। দ্যাট ইজ কোয়াইট ইজি, কোনো ঝামেলা নাই, করে ফেলছি। বিকজ এখানে এইচ এর মান বলে দেওয়া ছিল 10 মিটার, কোনো ঝামেলা নাই। সব পানি ছিল 10 মিটার গভীরে, ওইখান থেকে আমরা জাস্ট তুলছি, পুল করে নিয়ে আসছি, আর কিচ্ছু না। বাট কুয়ার ম্যাথে যদি এরকমটা থাকে যে পানি এক এক উচ্চতায় আছে, লাইক মনে করো অর্ধপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়া, 1/3 পূর্ণ কুয়া, তখন যদি খালি করতে বলে বা অর্ধ খালি বলতে বলে, তখন কিন্তু এইচ এর মানে প্লাস এম এর মানে ঝামেলা আছে, ঘাপলা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আসলে কুয়ার জন্য না, কারণ কুয়াতে সাধারণত পানি সবসময় নিচ দিয়ে আসতেই থাকে বা নিচ দিয়ে যেতেই থাকে। অর্থাৎ কুয়ার ক্ষেত্রে সাধারণত এরকম কিছু হয় না। এই ধরনের ম্যাথগুলো আসে ট্যাঙ্কের ক্ষেত্রে, রিজার্ভারের ক্ষেত্রে, ঠিক আছে? মনে করো গাজী ট্যাঙ্ক চিন্তা করতে পারো, পুকুরের মতো, পুকুর না, বাথটাবের কথা চিন্তা করতে পারো, চৌবাচ্চার কথা চিন্তা করতে পারো। এই সকল ক্ষেত্রে এই যে এইচ আর এম এর মানটা চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ এই সকল ক্ষেত্রে নতুন একটা টার্ম চলে আসে যেটাকে বলা হয় ভরকেন্দ্র। ভরকেন্দ্রের সরণ চিন্তা করতে হয়। কিভাবে ভাইয়া, কেমনে কি? আমি তোমাকে ছোট করে বুঝাই। মনে করো একটা বালতি দিয়ে আমি তোমাকে পানি তুলতে বললাম, কুয়া থেকে যখন তুমি পানি পুল করে উঠাবা, তুমি কি আমাকে বলতে পারবা পানিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে, কোন লেয়ার থেকে আসতেছে? তুমি কিন্তু ভাইয়াকে এই কথাটা বলতে পারবা না। পানি চাইলে এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, ইভেন এইসব জায়গা থেকেও পানি কিন্তু বালতির ভিতরে আসতে পারে। তো তুমি যদি জাস্ট ডিরেক্টলি ইউজ করো, একটা পানিপূর্ণ কুয়াকে খালি করতেছো, তুমি পি সমান ইউজ করলা এম জি এইচ বাই টি। এখানে এইচ বলতে তুমি বুঝাচ্ছ যে সবগুলো পানি আছে কোথায় বলো তো? একদম নিচে। তুমি প্রত্যেকটা পানিকে তুলছো কোথা থেকে? একদম নিচ থেকে তুলছো। কারণটা হচ্ছে এইচ হচ্ছে গভীরতা, এবং গভীরতা কাউন্ট করতে হয় সবসময় কোথা থেকে বলো তো? উপরিতল থেকে। তাহলে খেয়াল করো, পানি নিচে থাকার মানে হচ্ছে এই গভীরতা হচ্ছে এতটুকু। তো সবগুলো পানি তুমি গভীর থেকে নিয়ে আসছো মনে হচ্ছে, কিন্তু আসলে তো এরকম হয় না, ঠিক আছে? কেসটা হচ্ছে পানি এক একটা এক এক উচ্চতায় থাকে। অনেকটা বিষয়টা আমার এই হচ্ছে এয়ার ফ্রেশনারটার মতো, দেখো তো। এয়ার ফ্রেশনারটা খেয়াল করো সবাই। এই এয়ার ফ্রেশনারটাকে ভাইয়া যদি কাজ করি, মনে করো এটা হচ্ছে এরকম হেলানো ছিল, এটাকে আমি সোজা করে দিলাম। তোমরা আমাকে বলো তো, এয়ার ফ্রেশনারটাকে যদি আমি এখান থেকে সোজা করি, এই যে আমার আঙ্গুলের যেখানে পয়েন্টটা, এই কণাটার কি কোনো স্মরণ হয়েছে? না। আবার এই মাথাটা, এই যেখান থেকে এখন বের হবে, এই মাথাটা স্মরণ দেখো তো, সবচেয়ে বেশি না? একদম এখান থেকে এতটুকু। আবার দেখো, তোমাকে আমি ড্র করে দেখাই, এই মাঝখানে একটা পয়েন্ট নিতেছি, মনে করো এই পয়েন্টটা। ড্র হচ্ছে না, যাই হোক, তোমরা হয়তোবা বুঝতে পারছো। ধরো এই যে, এবার বোঝা যাচ্ছে। এখানে একটু ছিলে ফেলছি এই পয়েন্টটা, মনে করো মাঝখানে পয়েন্টটা। যদি আমি এইখান থেকে এভাবে উঠাই,
মাঝখানে পয়েন্টটা সরণ কতটুকু হবে? অর্ধেক। আবার এই যে গোলাপি কালারের যে পয়েন্টটা দেখো, মানে গোলাপি না, অরেঞ্জ কালারের যে পয়েন্টটা, এটা যদি আমরা এখান থেকে এখানে উঠাই, এটা সরণ হবে কতটুকু? এই যে এতটুকু। অর্থাৎ এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানকার প্রত্যেকটা কণার সরণ কিন্তু আলাদা আলাদা। যদি এই বস্তুটাকে আমরা এখান থেকে এইভাবে, মানে এইখান থেকে এইভাবে উঠাই, ঠিক আছে, তখন সেই সকল ক্ষেত্রে আমরা চাইলে ডিরেক্ট এইচ নিয়ে নিতে পারি না, আমাদেরকে তখন নিতে হয় ভরকেন্দ্রের সরণ, এটাকে অ্যাকচুয়ালি গড় সরণ বলে ডাকা যায়। তোমাদেরকে আজকে আমি পড়াবো সিম্পলি কি দিয়ে বলো তো? তোমাদেরকে আমি পড়াবো গড় সরণ দিয়ে। হ্যাঁ, ভরকেন্দ্রের সরণ আর গড় সরণ একদমই কাছাকাছি, কারণ ভরকেন্দ্রটা থাকে সাধারণত মাঝখানে, একদম গড় যে পজিশন সেইখানে। সো গড় সরণ বা ভরকেন্দ্রের সরণ কিন্তু অ্যাকচুয়ালি একই কথাটাই। যাই হোক, সো এই ধরনের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ আউট করবো? ভাইয়া যদি একটু হেল্প করতা। আচ্ছা, আমরা ট্রাই করি তোমাদেরকে এটা বোঝানোর। সো এই সূত্রগুলো ইউজ করা যাবে না। কিভাবে ইউজ করতে হবে? আমরা এই কাজটা করবো গড় সরণ দিয়ে। সো পি ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি। আচ্ছা ঠিক আছে, এখন চলো আসি ডাব্লিউ তে। ডাব্লিউ সমান তোমরা জানো এম জি এইচ। আমি এম আর এইচ লিখি নাই, পরে লিখবো। জাস্ট দুইটা কথা মনে রেখো, এম হচ্ছে যতটুকু পানি তুলবো, আর এইচ হচ্ছে গড় সরণ বা ভর কেন্দ্রের সরণ, যাই বলো না কেন, কিংবা বলা যায় ভর কেন্দ্রের সরণ। আচ্ছা, গড় সরণ মানে ফার্স্টের কণার সরণ যোগ লাস্টের কণার সরণ ডিভাইডেড বাই 2। ফার্স্টের কণার সরণ যোগ করবা লাস্টের কণার সরণ ডিভাইড করে দিবা কত দিয়ে বলো তো? 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখবা, জীবনেও ভুল হবে না এই ধরনের ম্যাথ আসলে। প্রথমত খেয়াল করো, আমাদের এই কুয়াতে পানি পূর্ণ কুয়া আছে, তাহলে বলো তো ফার্স্টে যে কণাটা, আমার টার্গেট কি? সকল পানিকে আমি কোথায় নিয়ে আসবো? একদম উপরি তলে, এই মাটিতে নিয়ে আসবো। আমার টার্গেট হচ্ছে পানিগুলোকে কোথায় নিয়ে আসা? মাটিতে নিয়ে আসা। বলতো সবচেয়ে যে উপরে যে কণাটা, এটা তো একদম মাটির হাইটেই আছে, তাহলে এইটার সরণ কত হবে? একদম উপরের কণাটা তো একদম আপার সারফেসে আছে, আপার সারফেসে কণাটা সরণ কত হবে? উত্তর হচ্ছে ভাইয়া জিরো, কোনো সরণ হবে না। সিম্পল। অর্থাৎ ফার্স্টের কণাটা সরণ হবে জিরো। আবার দেখো, এই পানি পূর্ণ কুয়াটা খালি হয়ে গেছে, পানি শূন্য হয়ে গেছে, তাহলে একদম নিচ থেকে যে কণাটা ছিল, সেই কণাটাকে আমরা কি করছি বলতো? তুলে নিয়ে চলে আসছি না? একদম নিচের কণাটাকে আমরা তুলে কিন্তু নিয়ে চলে আসছি। পুরা নিচের কণাটা সরণ কত? এইচ। দেখো এই কণাটা একদম নিচে ছিল, ভাইয়া এটাকে তুলে একদম কই নিয়ে আসছি বলতো? উপরে নিয়ে চলে আসছি। এই কণাটা সরণ কত? এইচ। তাহলে বলো নিচের কোণাটা সরণ কত? এইচ, উপরেরটা জিরো, যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে বলো? গড় সরণ হবে এইচ বাই 2। শেষ। তাহলে তুমি এইচ এর এখানে কত বসাবা বলো? এইচ বাই 2 বসাবা, তাহলে হয়ে যাবে, কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই। এবার আসি এম নিয়ে। এম হচ্ছে কমন সেন্স, যতটুকু পানি তুলতেছি। সাপোজ তুমি মনে করো যে এই কুয়ার ভিতরে পানি ছিল এম পরিমাণ। কুয়ার ভিতরে পানি ছিল কতটুকু বলতো? এম পরিমাণ। যতটুকু পানি ছিল পুরাটা তুমি তুলে ফেলছো না, পুরা কুয়া খালি না, তাহলে বলতো এম এর মানটা কত হবে? সিম্পলি এম। ভাইয়া যদি বলতো যে অর্ধেক পানি শূন্য করছি, কি বলতাম? বলছি বলতো অর্ধেক, অর্ধেক। তাহলে এখানে কিন্তু পানি পড়ে থাকতো, অর্ধেক পানি পড়ে থাকতো। কতটুকু পানি পড়ে থাকতো বলতো? এম বাই 2 অংশ পানি তখন পড়ে থাকতো, তাহলে তুলতাম কতটুকু? ছিল এম, আমাদের পড়ে আছে পানি কতটুকু? এম বাই 2। তাহলে বলো তুলসী কতটুকু? এম বাই 2। মানে পানি ছিল টোটালটা এম, পড়ে আছে কতটুকু? এখনো এম বাই 2। তুলসী কতটুকু? এম মাইনাস এম বাই 2। দ্যাট মিনস কতটুকু পানি তুমি তুলতেছো, তোমার টার্গেট হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কতটুকু পানি তুললা। এখানে কতটুকু তুলতাম তখন বলো তো? এম বাই 2। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে কোন কেসগুলোতে কিভাবে এগুলো ইউজ করতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং বসে বসে করলেই এই ম্যাথগুলো তোমরা এখন করে ফেলতে পারবা। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। আচ্ছা, এবার দেখো তো, পানি আছে হচ্ছে অর্ধপূর্ণ, একটু ভালো করে লক্ষ্য করো। পানি আছে অর্ধপূর্ণ, ঠিক আছে, তাহলে বলো ফার্স্ট কণাটা এখন কোথায় আছে? এইখানে। কতটুকু তুলতে হবে? এইখানে আনতে হবে। আমার টার্গেট হচ্ছে উপরে তলে নিয়ে আসতে হবে, আপার লেভেলে। বলো তো প্রথম কণার সরণ কতটুকু? এইচ বাই 2।
ফার্স্টে কোণার সরণ কতটুকু, অর্ধেক থেকে নিয়ে আসছি h/2, তাহলে h হবে এবার এভাবে, ফার্স্টে কোণার সরণ হচ্ছে h/2 যোগ লাস্টে কোণাটা কই থেকে আসছে বলো তো, খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে মানে কি একদম নিচ থেকে আসছে। তো একদম যদি নিচ থেকে আসে তাহলে এই কোণাটার সরণ কত হবে বলো তো, একদমই যদি নিচ থেকে আসে, একদম নিচ থেকে আসলে সবাই এতক্ষণে বলে ফেলছো যে ভাইয়া যদি একদম নিচ থেকে আসে, একদম নিচ থেকে আসলে এই কোণাটার সরণ হবে h, h/2 প্লাস ah ডিভাইডেড বাই 2, দেখলে করলে আসবে 3h/4। এভাবে খুব সহজে গড় সরণটা বের করা যায়। নেক্সট আমরা জানি p সমান কিন্তু w/t সমান কি লেখা যাবে বলতো, mgh/t। একদম ধামধুম জীবনেও লিখবা না, ঠান্ডা মাথায় বুঝে বুঝে লিখবা। কিভাবে লিখবা, সবার আগে তোমাকে ভাইয়া শিখাই দিছি নিয়মটা। তুমি যে কাজটা করবা, জি লিখে রাখো, টি তো লিখে রাখো, এইচ এর জায়গায় দেখলা 3h/4 হচ্ছে। এখন এমটা বুঝো, পানি আছে অর্ধপূর্ণ, মনে করো অর্ধেক যে পানি আছে সেই পানির ভরটাই বলে দিল এম। সাপোজ একটা কুয়াতে মনে করো পানি আছে 50 কেজি, ওইটা অর্ধেক পানি, তুমি এটাকে এম ধরলা, তাহলে বলো তো ওই অর্ধেক পানি থেকে তুমি পুরাটাই তুলে ফেলছো, তাহলে তুমি এখন কত বসাতে এখানে, এম বসাবা। যতটুকু পানি ছিল পুরাটাই তুলে ফেলছো। আবার মনে করো কোশ্চেনে বললো টোটাল পানি আছে 100 কেজি, ঠিক আছে, টোটাল 100 কেজি আছে, ঠিক আছে। এখন বলো তো তাহলে অর্ধেক পানি কত হবে, m/2, অর্ধেক পানি কত হবে তখন, তাহলে m/2। এখন তুমি কতটুকু তুলবা, m/2 তুলবা। তো এটা তোমার কমন সেন্সের উপর বেস করবে যে কতটুকু তুমি পানি তুলতেছো। আর একটা কথা তোমাদেরকে মনে করাই দিই, যদি কোশ্চেনে কখনো এম না দিয়ে দেয়, ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন, তাহলে পানির ভর হবে পানির ঘনত্ব ইনটু আয়তন। পানির ঘনত্ব আমরা বেশ বসাবো আগে, বলো এই যে সিলিন্ডারের মতো দেখতে না, কুয়া চৌবাচ্চা বলো যাই বলো না কেন, এগুলো দেখতে কিসের মতো, সিলিন্ডারের মতো। তাহলে বলো তো আয়তনের সূত্র কি হবে, পাই আর স্কয়ার এইচ। রো দিবা 1000, যেহেতু পানি পাইও বসাইতে পারবা আর স্কয়ারও বসাইতে পারবা, আর এইচ হচ্ছে সম্পূর্ণ কুয়ার গভীরতা, এটা যাতে মাথায় থাকে, এইচ হবে সম্পূর্ণ কুয়ার গভীরতা। ভাইয়া কি হইলো, আমি তো একটু আগে পড়লাম যে এইচ হচ্ছে 3h/4 হচ্ছে। ভাইয়া রে, এখানে তো হচ্ছে তোমার সম্পূর্ণ কুয়ার গভীরতা, তুমি এইচ ইউজ করতেছো, পরে তো এম এর মানটা কোনো জায়গায় m/2 হবে, কোনো জায়গায় 3m হবে, 2m হবে, এমনিতেই ঠিকঠাক হয়ে যাবে। তোমার এইখানে এইচ মাথা ব্যথা না, এইচ মাথা ব্যথা থাকবে ঘর্ষণের জায়গাতে। সো ভাইয়া আপুরা একটু এক্সট্রা জিনিস পড়াইলাম, রাগ করো না। এটাই ছিল আমাদের হচ্ছে এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের লাস্ট স্লাইড। এরপরে চলে আসবে হচ্ছে শেষ স্লাইডটা, বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয়নুভাবে স্বপ্ন জয় যুদ্ধে এবার সফল তুমিই হবে। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাইকো তোমরা। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। স্টিল দেন, আল্লাহ হাফেজ।